পত্রিকায় নিউজ আসিছে মির্জা ফখরুল কনফার্ম হয়ে গেছে। কে কইছে? একাধিক স্ট্যান্ডিং কমিটির মেম্বার কনফার্ম করেছে। সেটাও নাকি তারেক রহমান কনফার্ম করেছে, নিউজে করছে। বিএনপি আনুষ্ঠানিক বিবৃতি দিছে, দেয় নাই। তারেক রহমানের উপরে তো স্ট্যান্ডিং কমিটি দায়িত্ব দিছে, 12 তারিখ আনুষ্ঠানিক ঘোষণা দিবে, এটা বিএনপি বলছে। আগে ঘোষণা আসুক, তারপরে প্রচার করেন। বিবিসি নিউজ করেছে কে হচ্ছে রাষ্ট্রপতি এটা শুধু প্রধানমন্ত্রী জানে, আর বাংলা মিডিয়া জেনে গেছে। বাংলা মিডিয়াগুলো মুখে আছে মির্জা ফখরুলের প্রেসিডেন্ট বানানোর জন্য। হয়তো তারেক রহমান এর মধ্যে ঠিক করে ফেলেছে, হয়তো হইতেও পারে যে মির্জা ফখরুলই ঠিক করেছে, কিন্তু এটা আপনি কনফার্ম হইতে পারেন না। তো বিএনপির মন্ত্রিসভায় কে আসতেছে এটা শপথ নেওয়ার আগে পর্যন্ত কেউ জানতো না, বিএনপিরও কেউ জানতো না। আর প্রেসিডেন্টের নাম জানিয়ে ফেললো, বাপরে তালে বড় এসে গেছে। অবাক লাগতেছে না? সংবাদ মাধ্যমগুলোর এই অতিরিক্ত উৎসাহ আরো বেশি সন্দেহের জন্ম দেয়। বিএনপি নমিনেশন পেপার কিনছে 2টা, মানে 2জন ক্যান্ডিডেট আছে তাদের। আমি একটা এপিসোড করেছিলাম, সেখানে দেখাইছিলাম যে দলের মধ্যে থেকে রাষ্ট্রপতি নির্বাচন না করে দলের বাইরে থেকে যদি বিএনপি সরকার রাষ্ট্রপতি নির্বাচন করতে চায়, তাহলে প্রফেসর ইউনূস একটা ভালো ক্যান্ডিডেট হইতে পারে। বিএনপির দলের মধ্যে কয়েকজন ক্যান্ডিডেট আছে, ভালো ক্যান্ডিডেট আছে, সকলেই ভালো। মির্জা ফখরুল আছে, মেজর হাফিজ আছে, নজরুল ইসলাম খান আছে। দলের মধ্যে থেকে বাঁচলে এর মধ্যেই হয়তো একজনকে বাঁচবে বিএনপি, এটা আমার বিশ্বাস। কাকে বাঁচতে পারে বিএনপি আসেন একটা আলাপ করে দেখতে পারে। এর পাশাপাশি জামাতের নমিনেশন দিছে একজনকে, এর মধ্যেই অলি আহমেদকে। এটা কেমন হইলো পলিটিক্যালি সেটাও আলাপ করা যাইতে পারে, কারণ রাষ্ট্রপতি পদটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আমাদের এটা আলোচনা করা দরকার আছে। আসেন আল্লাহর নামে শুরু করি। প্রথমে আসি মির্জা ফখরুল ইসলাম প্রসঙ্গে। মির্জা ফখরুল ইসলামের পজিটিভ দিক হইতেছে উনি খালেদা জিয়ার সাথে রাজনীতি করেছেন। তিনি বিএনপি মহাসচিবের দায়িত্ব পালন করছেন দীর্ঘ সময় ধইরা। একজন শিক্ষিত, সুদর্শন, এলিট, ছাত্রী করা ব্যাকগ্রাউন্ড, মানে তার লেফট ব্যাকগ্রাউন্ড আছে, মানে বুঝছেন। যাই হোক, বিএনপির আরেক ক্যান্ডিডেট হতে পারে মেজর হাফিজ। উনি বর্তমানে রাষ্ট্রপতির দায়িত্ব আছেন, জিয়ার সাথে সেনাবাহিনীতে ছিলেন। মেজর হাফিজ পাকিস্তান আর্মিতে কমিশন পান। কাকুলে উনার ট্রেনিং হয় এবং উনার ট্রেনার ছিলেন স্বয়ং জিয়াউর রহমান। 1971-এ যুদ্ধ করেন বাংলাদেশের স্বাধীনতার জন্য, পরে সেনাবাহিনীতে যোগ দেন। তিনি জিয়াউর রহমানের পিএসও ছিলেন, মানে বুঝেন কতখানি সম্পর্ক। মেজর হাফিজের ভাষ্যমতে জিয়াউর রহমান 1974-এ ওনার বার্ষিক গোপনীয় প্রতিবেদনে, যেটাকে এসিআর বলে, সেইখানে মেজর হাফিজকে সেনাবাহিনীর সর্বোচ্চ দায়িত্ব পালনের উপযোগী করে গড়ে তোলার কথা লিখেছিলেন। ওনারা প্রেসিডেন্ট করলে শুধু একজনকে স্পিকার নিয়োগ দিতে হবে, তাই তো। ইন্টারনাল যে স্ট্যাটাস কো এটা নষ্ট হবে না। বিএনপির খন্দকার মোশাররফ হোসেন স্পিকার হইতে পারেন। ওনার সভাপতিত্বে এই সংসদ যাত্রা শুরু করেছিল, তো জানেন তো, যেটা বলে স্ট্যাটাস কো, এটা তাহলে নষ্ট হয় না। মেজর হাফিজ সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয়, তার স্পিকারকালীন সময় তার ইমেজ আরো বাড়িয়েছে। দেখেন প্রেসিডেন্ট হিসাবে তার বক্তব্য শুনুন। কোন জাতি এত সাহসী? আমরা সেই জাতি, তাদেরকে নিয়ে আমরা গর্ববোধ করি। পৃথিবীতে অনেক রাষ্ট্র আছে, তাদের এরকম নাগরিক নাই যে উদ্ধত সঙ্গিনের সামনে দুহাত তুলি আবু সাইদের মতো দাঁড়াতে পারবে। শুনেছেন? এবার শুনেন মুজিব সম্পর্কে তার মূল্যায়ন শুনেন। প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেব, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি শেখ মুজিবুর রহমানের কাছে গিয়ে বলেছেন যে পাকিস্তানিরা আক্রমণ করতে যাচ্ছে, দেশের মানুষ স্বাধীনতা চায়, এখনো সময় আছে, আপনি স্বাধীনতা ঘোষণা করুন। শেখ মুজিবুর রহমান সাহেব বললেন যে না, আমি বিচ্ছিন্নতাবাদী হতে পারি না, পাকিস্তান ভাঙাতে আমার কোনো অবদান থাকুক এটি আমি চাই না, সুতরাং স্বাধীনতা ঘোষণা আমি দেব না। স্বাধীনতা ঘোষণা দেননি, পাকিস্তানের এক ক্র্যাকডাউন চালালো, লক্ষ লক্ষ মানুষ ঘর বাড়ি ছেড়ে উদ্ভ্রান্ত হয়ে পালিয়ে যাচ্ছে, গ্রাম থেকে গ্রামান্তরে পালিয়ে বেড়াচ্ছে। পাক বাহিনী মেশিন গান, মোটর, কামান দিয়ে নিরীহ মানুষ গুলি করে হত্যা করছে। এই সময় যে কোনো জাতি অবদমিত হয়ে যেত, চুপচাপ হয়ে আত্মসমর্পণ করত। এমনই এক মহেন্দ্রক্ষণে জনগণের পক্ষে মা বোনদের ইজ্জত রক্ষার জন্যে, দেশের মানুষের জীবন রক্ষার জন্যে বিপুল প্রতিরোধ গড়ে তুলেছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। এই সময় স্বাধীনতার ঘোষণা দিয়েছেন মেজর জিয়াউর রহমান। এটি হলো প্রকৃত সত্য। শুনেছেন? তার একটা অভিভাবক সুলভ ইমেজ দাঁড়ায় গেছে। বিরোধী দলের মধ্যেও তার ইমেজ খুবই ভালো, খুবই পছন্দ করে। সংসদে তো জারি উনি যা দেন সেটা সরকারি দলের লোকদেরকেই দেন। এই যে দেখেন, পার্থরে ইসলামী ব্যাংক প্রসঙ্গে জারি দিছিল, কঠিন জারি দিছিল। হ্যাঁ, এটা উনি আপনার কাছ থেকে কেন জানতে চাইলেন? আপনি তো ইসলামী ব্যাংকের কিছু না।
না, আমার আমার আগের বক্তব্যে এই ব্যাপারটা ছিল, যেহেতু উনি রেফার করেছেন তাই, যে এটা একটা ভুল মেসেজ যায় আর কি। আমার ধারণা যে কেউ চাকরি করতে পারে ইসলামী ব্যাংকে, তবে যেহেতু ইসলামী ব্যাংকের কথা ইসলামের একটা অংশ এবং রিবাকে হারাম করা হয়েছে কোরআনে, আই এম শিওর যারা বোর্ডে বসবে তারা ইসলামিক ভ্যালুটা আপহোল্ড করবে, এবং আমার ধারণা ওখানে মনে হয় না কোনো নন মুসলিমের স্থান ওখানে থাকবে, আমার ধারণা যেটা। আমি লক্ষ্য করেছি এই সংসদে অনেক অনুমান নির্ভর কথাবার্তা হয়। বাবু গয়েশ্বরচন্দ্র রায়, আপনাকে রেফার করার কোনো কিছুই না, আপনি ইসলামী ব্যাংকের কোনো কর্মকর্তা না, ইসলামী ব্যাংক সম্বন্ধে কোনো ধারণা নাই। এই ব্যাপারে ইসলামী ব্যাংকের গভর্নিং বডির কেউ যদি এখানে থাকে, উনি দাঁড়িয়ে হয়তো বলতে পারতেন, যার এই ব্যাংক পরিচালনা সম্পর্কে যার অভিজ্ঞতা আছে। আর যে বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ, এটা কমিউনাল ইস্যু এখানে রেজ করা হয়েছে। দেখেছেন হাসিনারে কি বলে, দেখেন আছেন, দেখেন সেটা প্রেসিডেন্ট হয়ে বলতেছে, কিন্তু এইটা দেখেন শুনেন। আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে আছেন, দেখা হবে ইনশাল্লাহ রাজপথে। 27 বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছি, এখন 82 বছর বয়সে আরেকটা করব বাংলাদেশের জন্য। বাংলাদেশের জনগণের শাসন, গণতন্ত্র চিরস্থায়ী করে যাব আমরা। দেখেছেন ভারত হাসিনারে আশ্রয় দিছে, এটা নিয়ে উনি কি বলছেন শুনেন। ভারতকে ধন্যবাদ যে তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগেরা যে এত বড় ভারতের দালাল, দেশের শত্রু, আশ্রয় না দিলে তো আমরা বুঝতে পারতাম না। সুতরাং এই আওয়ামী লীগের ফেরত আসার কোনো সম্ভাবনা আমি দেখি না। আগামী 20 বছরে তারা দেশে আসবে, নির্বাচন করে আবার রাষ্ট্র ক্ষমতায় যাবে, এটি কোনো রকমই সম্ভব না। আবার প্রতিবেশী রাষ্ট্র পেশি শক্তি ধরে তাদের বসিয়ে দিবে, কিংবা কোনো একটা সামরিক বাহিনী তাদেরকে বসিয়ে দিবে, এটাও সম্ভব না। আমাদের আস্থা রাখতে হবে জনগণের শক্তির উপরে। আমরা অনেক ভাগ্যবান, 71-এ বীর শ্রেষ্ঠদেরকে দেখেছি, আর 2024 সালে আবু সাইদকে দেখেছি। শুনেছেন ভারতের কিছু কিছু পলিটিশিয়ান এ কইছে বাংলাদেশকে দখল করে নেব। মিডিয়া তো একেবারে যে ময়ূক টয়ুক আছে না, রিপাবলিক টিভি ইত্যাদি, কি আছে না, ওগুলো তো কয়। তখন উনি কি বলছিলেন এই যে বাংলাদেশ দখল করে নেওয়া প্রসঙ্গে, শুনেন। ভারত কেন, আমেরিকাও এসে কোনোদিন বাংলাদেশ দখল করতে পারবে না। কাম এন্ড ট্রাই। অত্যন্ত দুঃখ লাগে, আমার দেশে পতাকা পড়ানোর তুমি কে? হোয়াট হ্যাভ ইউ ডান? শুনেছেন 1971-এ ভারত সাহায্য করেছে, অনেকে তো কাইছে পড়ে যায় যারা মুক্তিযুদ্ধ করে, কিন্তু উনি একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হওয়া সত্ত্বেও উনি কি বলছেন দেখেন ভারত প্রসঙ্গে। ভারতীয় সরকার আমাদের বন্ধু ছিল 71 সালে, কিন্তু স্বাধীনতার পর থেকেই আমরা লক্ষ্য করেছি তারা 71-এ তারা আমাদের জন্য যে সাহায্য সহযোগিতা করেছে সেটি উদ্ধার করার জন্য অতি ব্যস্ত। বাংলাদেশের প্রত্যেকটি ক্ষেত্রে তারা হস্তক্ষেপ করেছে। রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে দেশের ভিতর দিয়ে ট্রানজিট এবং অন্যান্য প্রত্যেকটি প্রকল্পে বাংলাদেশের নতজানু সরকার, আওয়ামী লীগের সরকার, শেখ হাসিনার সরকার বাংলাদেশের মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে তারা এই দেশকে ভারতের একটি কলোনি বানিয়ে দিয়েছিল। দেশের জনগণকে বাধ্য হয়ে দীর্ঘদিন সংগ্রাম করে এই মাফিয়া সরকারকে অপসারিত করা হচ্ছে। শুনেছেন মমতা ব্যানার্জি একটা খুব মারাত্মক বাজে কথা বলছিল, আমরা কিছু বলি নাই উনারে, যাই হোক, কিন্তু উনি ছাড়েন নাই। বাংলাদেশের সংখ্যালঘুদের উদ্ধারের জন্য মমতা একটা উক্তি করছিল, সেটার বিরুদ্ধে কি বলছিলেন উনি, এটা শোনেন। মমতা ব্যানার্জিকে ভালোই মনে করতাম, সৎ ভালো মহিলা, সাদাসিধা চাল চলন। তিনি পর্যন্ত বলেছেন শান্তিরক্ষী বাহিনীকে আমন্ত্রণ জানাতে চান বাংলাদেশের সংখ্যালঘুদের রক্ষা করার জন্য। কত বড় মিথ্যাচার! আমরা প্রত্যেকটি বাংলাদেশি নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করব যুদ্ধের জন্য। শুনেছেন তারপরে ধরেন আমাদের পানির ন্যায্য হিস্সা ভারতের প্রসঙ্গে কি একটা স্পষ্ট পলিটিক্যাল স্ট্যান্ড উনি নিছিলেন, শোনেন। 54টা নদী ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। প্রত্যেকটি নদীতে অন্যায়ভাবে ভারত সেখানে বাঁধ নির্মাণ করেছে, যে বাঁধ নির্মাণের ফলে আমাদের কৃষক ন্যায্য পানি পাচ্ছে না। আমি পানি সম্পদ মন্ত্রী হিসাবে সবসময় বাংলাদেশের মানুষের ন্যায্য দাবি বলিষ্ঠভাবে তুলে ধরেছি। তাদেরকে বলেছি আপনারা পরিবেশের ক্ষতি করছেন, বাংলাদেশের কৃষকদের ক্ষতি করছেন, সুতরাং অবিলম্বে প্রত্যেকটা নদীতে আমরা প্রত্যেকটা অভিন্ন নদীর পানি ভাগাভাগির জন্য আমি উদ্যোগ গ্রহণ করেছিলাম। তিস্তা নদীর পানি ভাগাভাগির জন্য আমরা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছিলাম। শুনেছেন মানে আমি উনার যত ক্লিপ দেখতেছি, আমি দেখতেছি উনি খালি পজিটিভ কথা, পজিটিভ আমাদের কথাই বলতেছেন, মনে হচ্ছে আমাদের মাউথপিস হিসেবে উনি কথা বলতেছেন। ওনার দুইটা নেগেটিভ পয়েন্ট তা আছে, একটা খালিদ মোশাররফের সাথে উনি কু করতে যাওয়া, আর 1/11-এর টাইমে বিএনপি ভাঙতে যাওয়া। তো উনি আপনার ইমেজ যে লেভেলে পুনরুদ্ধার করছেন সেটা অবিশ্বাস্য।
আমার মতে উনি একটা ইউনিফাইং ক্যারেক্টার হইতে পারেন। আমার ব্যক্তিগতভাবে ডিপ রেসপেক্ট আছে এই লোকটার প্রতি, আমি এটা লুকায়ও না। উনি প্রেসিডেন্ট হইলে আমি খুশি হব ব্যক্তিগতভাবে, কারণ উনি একজন প্রেসিডেন্ট ম্যাটেরিয়াল বাংলাদেশের জন্য।